স্বাগতম সি প্রোগ্রামিংয়ের তৃতীয় লেকচারে। আপনাদের সাথে আছি আমি তরুণ দেবনাথ, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইনস্ট্রাক্টর বন্ধু কম্পিউটার ট্রেনিং সেন্টার, রাজশাহী থেকে। আজকে আমাদের শেখার মূল বিষয় হচ্ছে বিভিন্ন ধরনের গাণিতিক অপারেশন নিয়ে যে ক্যালকুলেশনগুলো হয়, সেই ধরনের আমরা কিছু ক্যালকুলেশন দেখব, আমরা দেখব অ্যালগোরিদম দেখব, তারপর ফ্লোচার্ট দেখব। তো এগুলো আসলে কিভাবে কাজ করে বা এগুলো কেন দরকার আমরা প্রথমে দেখে নিই। প্রথমেই অ্যালগোরিদম এবং ফ্লোচার্টটা দেখে দেন তারপর আমরা গাণিতিক অপারেশন সি প্রোগ্রামিংয়ের মাধ্যমে করব। তো ফার্স্টে আসি, অ্যালগোরিদমটা কি? কোনো নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য যুক্তিসম্মত ও ধাপে ধাপে সমাধান করার জন্য যে পদ্ধতি, তাকেই বলা হয় অ্যালগোরিদম। মূলত একটি কাজকে আপনি বিভিন্ন ধাপে ধাপে বিভক্ত করে সেই কাজটি সমাপ্ত করার যে প্রক্রিয়া, সেটাই বলা হচ্ছে অ্যালগোরিদম। এবং প্রোগ্রামিংয়ের ভাষায় আমরা একটা প্রবলেমকে যখন সমাধান করার চেষ্টা করি, তখন সমাধানটাকে আমরা খণ্ড খণ্ড কয়েকটা ভাগে ভাগ করে নিই এবং এরপর সেটাকে ফাইনালি তার সমাধান বের করা হয়। তো এই যে টেকনিকটা, এই যে পদ্ধতিটি, এইটাই বলা হচ্ছে আমাদের অ্যালগোরিদম। কোনো সমস্যাকে কম্পিউটার প্রোগ্রামিং দ্বারা সমাধান করার জন্য, কাগজে কলমে সমাধান করার জন্য অ্যালগোরিদমটা ব্যবহার করা হয়। তো অ্যালগোরিদম ব্যবহার করলে আমরা কি কি সুবিধা পাই? সেটা হচ্ছে প্রোগ্রাম প্রবাহের দিকটা বোঝা যায়, সহজে প্রোগ্রামের ভুল নির্ণয় করা যায়, জটিল প্রোগ্রাম সহজে রচনা করা যায় এবং প্রোগ্রাম পরিবর্তন এবং পরিবর্ধনে সহায়তা করে। মূলত এখন যখন আমরা একটা প্রোগ্রাম তৈরি করব, তখন দেখবেন যে প্রোগ্রামের মধ্যে আমাদের বেশ পরিবর্তন করার প্রয়োজন পড়ছে, অর্থাৎ আমাদের যে ডিজায়ার্ড যে আউটপুট লেভেলটা, সেটা কিন্তু আমরা পাচ্ছি না। তো এই আউটপুটটা পর্যাপ্ত লেভেলে পাওয়ার জন্য প্রোগ্রামের কিছু ভুল থাকে, সেই ভুলগুলোকে ফাইন্ড আউট করতে হয়, তারপরে সেইগুলোকে আবার চেঞ্জ করতে হয়। তো এই যে প্রক্রিয়াটা, এটা খুবই সহজ হয়ে যায় অ্যালগোরিদমের মাধ্যমে। এখন একটি অ্যালগোরিদমের উদাহরণ দেখি। তো এর আগেই আমি একটু বলে নিই, আমাদের ক্লাস বুঝতে যদি আপনাদের কারো সমস্যা হয়, তাহলে সেক্ষেত্রে কমেন্টে জানাতে পারেন, সাথে সাথে আমি কমেন্টে অ্যান্সার দিব। আর এখন দেখে নিই আমরা অ্যালগোরিদমের উদাহরণটা। সেটা হচ্ছে দুইটি সংখ্যার মধ্যে যখন আপনি অ্যালগোরিদম নির্ণয় করবেন, সেক্ষেত্রে কয়েকটা ধাপে আপনি প্রবলেমটাকে বিভক্ত করবেন। তো প্রথমেই প্রবলেমটা আমরা হাতে নিচ্ছি, সেটা বলছি আমরা প্রবলেমটা শুরু বা ধাপ 1, যেটা শুরু। দ্বিতীয় হচ্ছে এ এবং বি এর মান গ্রহণ। ধরেন আপনি এ যে কোনো একটা সংখ্যা, বি কোনো একটা সংখ্যা, দুইটা সংখ্যা, যেহেতু আপনি বলছেন দুইটা সংখ্যার মধ্যে গড় নির্ণয় করতে হবে, তাই দুইটা সংখ্যার মান আমরা নিব। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপে যেটা করব, আমরা দুইটি সংখ্যার এভারেজ বের করব, অর্থাৎ দুইটি সংখ্যার গড় বা এভারেজ। তো আমরা জানি দুইটি সংখ্যার এভারেজ বা তিনটি সংখ্যার এভারেজ বের করতে গেলে প্রথমে সংখ্যাগুলোকে যোগ করে অতঃপর যে কয়টি সংখ্যাকে আমরা গড় করতে চাচ্ছি, সেই কয়টি সংখ্যাকে দিয়ে ভাগ করতে হয়। তো এই যে আমরা a প্লাস বি ডিভাইডেড বাই 2 করলাম, যেহেতু দুইটি সংখ্যা। তারপর হচ্ছে ধাপ হচ্ছে প্রিন্ট করা, অর্থাৎ আমরা যে লেভেলে আউটপুটটা আনতে চাচ্ছি, আমরা দেখাচ্ছে প্রিন্ট করে ওই সংখ্যাটার বিভিন্ন প্রসেস করেও মান বের করতে পারি, অথবা সরাসরি প্রদর্শন করতে পারি। অর্থাৎ সরাসরি আমরা প্রদর্শন করার জন্য অ্যাভারেজের মানটা প্রদর্শন করব, অতঃপর ধাপ 5 মাধ্যমে আমরা শেষ করব। তো এই ছিল আমাদের অ্যালগোরিদম। এবার আমরা দেখি ফ্লো চার্ট কি। তো ফ্লো চার্টের অপর নাম হচ্ছে প্রবাহ চিত্র, অর্থাৎ চিত্রের মাধ্যমে আমাদের প্রবাহ। মূলত ফ্লো চার্টটা হচ্ছে অ্যালগোরিদমের একটা চিত্রভিত্তিক একটা রিপ্রেজেন্টেশন, অর্থাৎ যে চিত্রভিত্তিক পদ্ধতিতে বিশেষ কতগুলো চিহ্নের সাহায্যে কোনো একটি নির্দিষ্ট সমস্যার সমাধান করা হয়, তাকে বলা হয় ফ্লো চার্ট। ফ্লো চার্ট তৈরির যে সুবিধাগুলো, সেটা হচ্ছে সহজে প্রোগ্রামের উদ্দেশ্য বোঝা যায়, প্রোগ্রামের ভুল নির্ণয়ে সহায়তা করে, প্রোগ্রাম রচনায় সহায়তা করে, প্রোগ্রাম পরিবর্তন এবং পরিবর্ধনে সহায়তা করে, সহজ এবং সংক্ষেপে জটিল প্রোগ্রাম লেখা যায়। আসলে ফ্লোচার্ট বা প্রবাহ চিত্র দ্বারা অ্যালগোরিদম দিয়ে যে কাজটাকে আমরা কথায় লিখে লিখে ধাপে ধাপে বিভক্ত করছিলাম, এখানে সেটাকে প্রবাহ চিত্রের সাহায্যে বোঝা যায়। মূলত অ্যালগোরিদম আর ফ্লোচার্টের মধ্যে পার্থক্য করতে গেলে, ফ্লোচার্ট দিয়ে খুব দ্রুত প্রোগ্রামটাকে বোঝা যায় এবং খণ্ড খণ্ড ভাগে বিভক্ত করা যায়, এবং ফ্লোচার্টটা অ্যালগোরিদম থেকে তুলনামূলক রিপ্রেজেন্টেশনটা ভালো করে, অর্থাৎ প্রবলেমটাকে দুইটাই খণ্ড খণ্ড ভাগে বিভক্ত করছে, কিন্তু বেটার রিপ্রেজেন্টেশন বা বেটার রিয়েলাইজ করার জন্য ফ্লোচার্টটাই বেস্ট। তো এখন আসি যে ফ্লোচার্ট তৈরির কিছু নিয়মাবলী আছে, অর্থাৎ ফ্লোচার্ট
আপনি চাইলেই যে কোনোভাবে করতে পারবেন না, ফ্লোচার্টের একটা স্ট্যান্ডার্ড একটা ফর্মেট আছে। তো আমাদের একটু ফর্মেটটা আমরা শিখে নিই। সেটা হচ্ছে ফ্লোচার্ট তৈরির জন্য আমাদের প্রচলিত কিছু প্রতীক ব্যবহার করতে হবে। তো আমরা একটু প্রতীকগুলোর সাথে পরিচিত হয়ে নিই। একটু খেয়াল করবেন যে ডিম্বক আকৃতি দিয়ে ফ্লোচার্টের শুরু এবং শেষ নির্ণয় করা হয়। অর্থাৎ অ্যালগোরিদমে যে ধাপে আমরা শুরু বসিয়েছিলাম এবং শেষ বসিয়েছিলাম, সেই যে স্টার্টিং ধাপ, ধাপ 1 এবং ধাপ 5, তো এই দুইটাকে শুরু এবং শেষ দ্বারা আমরা নির্দেশ করব ডিম্বক আকৃতির একটা প্রতীক দ্বারা। তারপর হচ্ছে সামান্তরিক চিহ্ন। তো এই সামান্তরিক চিহ্ন দিয়ে মূলত ইনপুট আউটপুট প্রকাশ করা হয়। অর্থাৎ ইনপুট আউটপুট, যদি আপনি প্রোগ্রামে কিছু ইনপুট নেন, কোনো ভ্যালু ইনপুট নেন, তাহলে সেটাকে প্রকাশ করার জন্য এই সামান্তরিক ব্যবহার করা যায়। আবার যদি কিছু আউটপুট প্রকাশ করেন, তাহলে সেটা ব্যবহার করার জন্য এই সামান্তরিক ব্যবহার করা হয়। এরপর আসছে তীর চিহ্ন দ্বারা সরল রেখার নির্দেশ করে। তীর চিহ্নটা বিভিন্ন দিকে হতে পারে, আমি জাস্ট একটা দিকে দিয়ে দেখেছি। অর্থাৎ তীর চিহ্ন এদিকে হতে পারে, এদিকে হতে পারে, উপরের দিকে হতে পারে, নিচের দিকে হতে পারে। তীর চিহ্নটা যেমন দরকার সেই অনুযায়ী আমাদেরকে তীর চিহ্নটা দিয়ে নিতে হবে। একটা খসড়া, ধরেন একটা খসড়া করবেন আপনি খাতাতে, যে কোনো একটা কাজ করার আগে একটা ডিজাইন করে নিচ্ছেন খাতাতে, যে আমি এই প্রবলেমটা এই ভাগে বিভক্ত করব। ফ্লোচার্ট এই সেই নকশা বা ডিজাইন করার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম। তো আমরা দেখে নিই বাকি নিয়মগুলো কি কি আছে। সেটা হচ্ছে আয়তাকৃতির এই প্রতীক যেটি দেখছেন, সেটা দিয়ে আমরা কোনো প্রসেসিং বা প্রক্রিয়াকরণকে বোঝাই। অর্থাৎ মনে করেন একটা ক্যালকুলেশন হচ্ছে, ওই অ্যাভারেজ ইজ ইকাল টু a প্লাস বি ডিভাইডেড বাই 2। তো এই ধরনের যে প্রসেসিংটা, সেটা হচ্ছে আমাদের এই আয়তাকৃতির যে চিহ্নটা আছে এটা দ্বারা নির্দেশ করবে। হীরক আকৃতির কোনো চিহ্ন, এটাকে দ্বারা সিদ্ধান্ত নিতে পারবেন। ধরেন আপনার এখান থেকে কোনো একটা মান পেলাম, সেই মানটা কোনো একটা মানের সাপেক্ষে আপনি চিন্তা করছেন ছোট না বড়, বা সত্য না মিথ্যা, তার রেসপেক্টে আপনি হ্যাঁ না কোনো একটা সিদ্ধান্ত। অর্থাৎ হ্যাঁ যদি হয় আপনার প্রোগ্রামের ফ্লো ধরেন এই দিক দিয়ে যাবে, না যদি হয় প্রোগ্রামের ফ্লো এই সাইড দিয়ে হবে। তো এইরকম বিভিন্ন যে সিদ্ধান্তগুলো, এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনাকে হীরক আকৃতির চিহ্ন ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে বৃত্ত বিশিষ্ট এই প্রতীকটি সংযোগ প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। ধরেন আপনার একসাথে অনেকগুলো আপনি মান পাইলেন, সেই মানগুলোকে একত্র করে আপনি সেটাকে প্রিন্ট করতে চাচ্ছেন, অর্থাৎ ডিসপ্লেতে দেখাতে চাচ্ছেন। সেই ক্ষেত্রে আপনার এই সার্কেল বা বৃত্ত চিহ্নটি আপনার ব্যবহার করতে হবে। তো এই হচ্ছে আমাদের ফ্লোচার্ট তৈরির যে নিয়মাবলী ছিল। তো এখানে নিয়মাবলী বাকিগুলো যেগুলো আছে, যে তীর চিহ্ন দিয়ে ওপর থেকে নিচে বা বামে ডানে প্রবাহ দেখানো উচিত, এটা কিছু নিয়ম। যেটা হচ্ছে ফ্লোচার্ট তৈরি করার সময় সংযোগ চিহ্ন যত কম হয় ততই ভালো, সংযোগ চিহ্নটা যত কম দেওয়া যায়। ফ্লোচার্ট সহজে বোধগম্য হওয়া উচিত, অর্থাৎ আপনি এমন ফ্লোচার্ট তৈরি করলেন সেটা পরে দেখাচ্ছে নিজেই বুঝতে পারছেন না। তো এইটা যেন না হয়, ফ্লোচার্ট তৈরির সময় সহজে যেন আমরা বুঝতে পারি সেই ধরনের হতে হবে। ফ্লোচার্ট নির্দিষ্ট কোনো প্রোগ্রামের ভাষায় লেখা উচিত নয়। ফ্লোচার্ট আপনার প্রোগ্রামের ভাষাতেই লেখেন। আপনি এক্ষেত্রে সুডো কোড ইউজ করতে পারেন। সুডো কোডটা আমি একটু বলি, সেটা হচ্ছে সুডো কোড মানে মিথ্যা কোড। অর্থাৎ আপনার এক্স্যাক্ট কোড না, কিন্তু কোডের মতো কিছু কোড, যে কোডটা দেখে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমি এখানে এই ফাংশনটা পারফর্ম করতে চাই, এখানে এই কাজটুকু করতে চাই, এখানে ওই কাজটুকু করতে চাই, এইরকম কিছু সুডো কোড আপনি ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে ফ্লোচার্টের চিহ্নগুলা ছোট বড় হলে ক্ষতি নাই, তবে আকৃতিটা ঠিক থাকতে হবে। অর্থাৎ আপনার মনে করেন যে এই যে ডিম্ব আকৃতির যে চিহ্নটা দিলেন, সেটা ছোট বা বড় কোনো বিষয় না, বাট আকৃতিটা যেন ঠিক থাকে। প্রয়োজনে চিহ্নের সাথে মন্তব্য দিতে হবে। আপনি চিহ্নের সাথে মন্তব্য দিবেন, অর্থাৎ চিহ্নের ভেতরে আপনি মন্তব্য দিতে পারেন। তো এইরকম একটি ফ্লোচার্ট আমরা একটু উদাহরণ দেখে আসি। সেই যে গড় নির্ণয় যে একটা আমরা অ্যালগোরিদম দেখছিলাম, তো সেটাকে যদি আমরা ফ্লোচার্টের মাধ্যমে রিপ্রেজেন্ট করি, সেটা আরও ইজিলি রিপ্রেজেন্ট করা যাচ্ছে। দেখেন, প্রথমে শুরু, এটা দিয়ে আমরা বুঝতে পারছি শুরু, আমরা বলেছিলাম ডিম্বাকৃতি দিয়ে শুরু এবং শেষ বোঝাবে। আর মান গ্রহণের ক্ষেত্রে আমরা সামান্তরিক ব্যবহার করব। এই দেখেন এখানে সামান্তরিক ব্যবহার করেছি, এ এবং বি এর মান গ্রহণ করছে, এবং এখানে এ অ্যাভারেজের মান প্রদর্শন করছে, দুইটাই সামান্তরিক দিয়ে। এবং এক্ষেত্রে একটাই মাত্র প্রসেসিং ছিল, সেটি হচ্ছে এভারেজ। এভারেজ ইজ ইকাল টু এ প্লাস বি ডিভাইডেড বাই 2। এই দেখেন এখানে সেই প্রসেসিংটা হচ্ছে। তাহলে ফার্স্টে শুরু হলো, তারপরে সামান্তরিক দিয়ে আমরা প্রকাশ করলাম যে মান রিসিভ করছি, অর্থাৎ মান স্ক্যান করে আমরা নিলাম। তারপর হচ্ছে এভারেজ দিয়ে আমরা সেটাকে প্রক্রিয়াকরণ করলাম, অতঃপর সেইটার মানটা আমরা প্রদর্শন করলাম, আবার সামান্তরিকের মধ্যে দিলাম, অর্থাৎ কমেন্টগুলো এখানেই আমরা করে দিচ্ছি, এবং ফাইনালি আমরা ডিম্বাকৃতি দিয়ে শেষ করলাম। তো এই যে একটা ফ্লোচার্ট, দেখেন ফ্লোচার্টের মাধ্যমে আমরা একটা প্রবলেমকে, যে দুইটি সংখ্যার গড় নির্ণয়ের প্রবলেমটাকে কত ইজিলি আমরা রিপ্রেজেন্ট করতে পারলাম। এটা দেখার সাথে সাথে যারা বুঝতে পারবে, এটা জানে যে ফ্লোচার্ট কীভাবে কাজ করে, দেখেন খুব ইজিলি কিন্তু যে কেউ বুঝতে পারছে। শুধু চিহ্নের রেসপেক্টগুলো আপনার মনে রাখতে হবে। তো এখন আমরা দেখে নিই যে প্রোগ্রামগুলো কীভাবে আর কি করা যায়। তো প্রথমেই আমরা কোড ব্লকটা অন করে নিচ্ছি গত দিনের মতো। আমরা প্রথমেই অ্যাভারেজ নির্ণয়টা করব, অর্থাৎ দুইটি সংখ্যার গড় নির্ণয় করব। সংখ্যা দুইটি যে কোনো কিছু হতে পারে। তো ফার্স্টেই আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি। কনসোল অ্যাপ্লিকেশনে গিয়ে আবার গো করলাম, তারপর এখান থেকে সি সিলেক্ট করলাম, দিয়ে নেক্সট করলাম।
তো এরপর যেটা আসছে, এখানে আমরা প্রজেক্ট, আজকে আমাদের যেহেতু তৃতীয় দিন, থার্ড ডে বলে আমি একটা প্রজেক্ট টাইটেল ক্রিয়েট করলাম, তৃতীয় দিন। তো এই দেখেন থার্ড ডে এখানে আমার ক্রিয়েট হয়ে গেছে, আমার ডেস্কটপে আমি রাখছিলাম। থার্ড ডে, এই দেখেন থার্ড ডে অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো এইটাকে আমি একটু, এখান থেকে যে মেইন ফাইলটা আছে এই সোর্সে আপনি ক্লিক করবেন। যদি এটা অনেক সময় নাও আসতে পারে, সেক্ষেত্রে আপনার এই যে সিম্বল দেওয়া থাকলে সিম্বল আসবে, ফাইল দেওয়া থাকলে ফাইল আসবে। আপনি এখান থেকে ক্লিক করে জাস্ট প্রজেক্টে যাবেন, প্রজেক্টে গিয়ে এখান থেকে এই যে সোর্সের উপর ক্লিক করবেন, বা এখানে প্লাস থাকলে এই যে প্লাসের উপর ক্লিক করতে পারেন। তারপর হচ্ছে মেইন ডট সি, এটা ক্লিক করলে দেখবেন আপনি চলে আসছে, অর্থাৎ আপনার প্রোগ্রাম লেখা যে এনভায়রনমেন্টটা দরকার সেই স্ক্রিপ্টেড ডট সি এই ফাইলটা চলে আসছে। এইবার আপনি এখান থেকে প্রোগ্রাম লিখতে পারেন। তো ফার্স্টে আমরা এতগুলো, আমাদের এটা দরকার নাই, আমরা শুধুমাত্র এই অংশটা কেটে দিই, এখানে কেটে দিই, আমরা এখানে প্রোগ্রাম লিখতে পারবো, কারণ এটা আমাদের অলরেডি চলে আসবে যেহেতু, সেহেতু এটা আমি আর ডিলিট করলাম না। তো এই জায়গায় আপনারা যেভাবে আর কি করবেন, কাজটা করবেন, সেটা হচ্ছে ধরেন দুইটা প্রোগ্রামের দুইটা সংখ্যার এভারেজ নির্ণয় করবেন। তাহলে ফার্স্টে আপনি করে নেবেন যে ভ্যারিয়েবলগুলোকে আপনি ডিক্লেয়ার করে নেবেন। তো এখানে আমাদের লোকাল ভ্যারিয়েবল আমরা ডিক্লেয়ার করছি, যেহেতু আমরা গতদিন বলেছিলাম, প্রথম ক্লাসে আমরা বলেছিলাম এই যে গ্লোবাল সেকশন বা মেইন সেকশন যেটা হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে, অর্থাৎ এর উপরে অংশে। তো আমরা এখানে লোকাল ভ্যারিয়েবল ক্রিয়েট করছি। ইন্টিজার আমরা বলেছিলাম এ এবং বি এর দুইটা মান নেব, এ এবং বি এর মান। তো ইন্টিজার এ কমা বি, অর্থাৎ আপনি ইন্টিজার এ এবং বি এর দুইটা মান নিলেন। তো এই দুইটা দিয়ে আপনি মান নিচ্ছেন। তো এবার চলে আসি, ফার্স্টেই আপনি লিখলেন প্রিন্ট এফ। আপনি প্রথমে একটা মেসেজ দিতে চাচ্ছেন যে একটা এর মান নি। তো প্রথমে ইউজারকে বললেন এন্টার ফার্স্ট নাম্বার, এন্টার ফার্স্ট নাম্বার। তো এই যে দেখছেন যে ফার্স্ট নাম্বারের এখানে কিন্তু মেসেজটা দিচ্ছে আমাদের প্রথম নাম্বারটা, এন্টার ফার্স্ট নাম্বার দেওয়ার পরে আমরা চলে গেলাম, সেটাকে আমার স্ক্যান করে নিতে হবে। তাহলে এবার SCN স্ক্যান অ্যাপ, স্ক্যান অ্যাপ দিয়ে আমি বলে রাখি এখানে কোড ব্লকে একটা সুবিধা আছে যে যখন যেটা আপনি টাইপ করবেন ওই রিলেটেড সাজেশন আপনার চলে আসবে, জাস্ট আপনি ওখানে ক্লিক করলে দেখেন এটা চলে আসলো। তো স্ক্যান অ্যাপের মাধ্যমে আপনি একই রকম ফাংশন কাজ করবে স্ক্যান অ্যাপেও। তো এই জায়গায় পার্সেন্টেজ ডি স্ক্যান অ্যাপ, অর্থাৎ ইন্টিজারের জন্য আপনার পার্সেন্টেজ ডি ব্যবহার করতে পারেন অথবা পার্সেন্টেজ আই ব্যবহার করতে পারেন, এটাকে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার। প্রিন্ট এফের ক্ষেত্রেও আপনার একই রকমভাবে ব্যবহার করতে হয়, কমা এম্পারসেন্ট এ, দেন তারপরে প্রিন্ট এফ, আবার প্রিন্ট এফ। এই চিহ্নটাকে অ্যান্ড চিহ্নকে বলছি আমরা অ্যাম্পারসেন্ট। তো এবার আবার ভেতরে লিখব এন্টার সেকেন্ড নাম্বার, এন্টার সেকেন্ড নাম্বার। এখানে একটু একটা ক্লোন দিয়ে দিই। তো এরপরে স্ক্যানএফ, স্ক্যানএফ করে পার্সেন্টেজ ডি কমা এম্পারসেন্ট বি। তো এই দুইটা নাম্বার আমার ধরেন হয়ে গেছে। তো এইবার দুইটা নাম্বার যোগ করতে হবে। তো দুইটা নাম্বার রাখার জন্য আমরা দুইটা পাত্র নিয়েছিলাম বা দুইটা ভ্যারিয়েবল নিয়েছিলাম। আমরা এই দুইটা ভ্যারিয়েবল যে এর মান যে কোনো কিছু হতে পারবে, বির মান যে কোনো কিছু হতে পারবে, তো সেইটাকে এভারেজ করতে হবে। তো এভারেজ AVERAGE আর আলাদা একটা ভ্যারিয়েবল নিলাম এভারেজ। তো AVERAGE এভারেজ ইজিক্যাল টু, আপনি খেয়াল রাখবেন যেন এইটা নাম এবং এইটা নাম যেন সমান হয়, সবসময় যেন সমান হয় দুইটা, কারণ এই দুইটা যদি সমান না হয় তাহলে কিন্তু এরর ধরবে এবং আপনার প্রপারলি যে রেজাল্টটা চাচ্ছেন আপনি সেটা কিন্তু আসবে না। তো এই অ্যাভারেজ ইজিক্যাল টু A প্লাস বি, এই দুইটাকে আমি ব্র্যাকেটে রাখছি, অর্থাৎ A B দুইটাকে ফার্স্টে ব্র্যাকেটে দিয়ে যোগ করবে, করার পর সেটাকে দুই দ্বারা ভাগ করবে। তো এই আমার ভাগ করার পর আমার এটা ইনফরমেশন বের হয়ে গেছে। তো এখন কি হবে, এখন আমি রান করি,
রান করে দুইটা দেখেন চলে আসছে আমার এখানে প্রোগ্রামে, অর্থাৎ প্রথম লাইনটা কিন্তু অলরেডি কিন্তু প্রিন্ট করছে। সে প্রিন্ট করার পরে স্ক্যান নেওয়ার জন্য সেই স্ক্যানটা পারফর্ম করতেছে। তো এই জায়গায় আমরা মনে করেন যে 8 5 আমরা যোগ করতে চাই, বা দেখা যাচ্ছে 9 6 এরকম আমরা করতে পারি। তো দিলাম সামহাও 9, আবার সেকেন্ড নাম্বার দিলাম ধরেন 11। তো দুইটা নাম্বার দিয়ে এন্টার করলাম। দেখেন কোনো রেজাল্ট কিন্তু প্রিন্ট করছে না। কেন প্রিন্ট করছে না? কারণ আমরা বের করেছি এভারেজটা কত হবে, কিন্তু আমরা এভারেজটা প্রিন্ট করি নাই। সো আবার চলে যাই, এটা কেটে দিয়ে আমি প্রোগ্রামে চলে যাই। তো ফার্স্টে দিয়ে দিই আমি প্রিন্ট এফ, এরপরে দ্য এভারেজ ইজ ইকুয়াল টু কমা, এখানে কোন জায়গায় আপনি মানটা বসাতে চাচ্ছেন সেই জায়গায় আপনাকে ফরম্যাট স্পেসিফায়ারটা বসাতে হবে, %d বা %i। দেন তারপরে আপনি কোন মানটা বসাতে চাচ্ছেন সেই মানটা আপনি দিয়ে দেবেন এখানে। তো আমরা এখানে যেহেতু অ্যাভারেজ নিয়ে কাজ করতেছি, সো এই অ্যাভারেজটা এখানে দিতে চাই। খেয়াল রাখবেন যে %d যখন দিচ্ছেন শুধুমাত্র প্রিন্টএফের মধ্যে এই জায়গাটুকুতেই আপনার মানটা চেঞ্জ আসবে, এবং খেয়াল করবে কমার পরে কোন ভ্যারিয়েবলটা আছে সেই ভ্যারিয়েবলের মানটা আমাকে এখানে বসাতে হবে। তো জাস্ট ওই ভ্যারিয়েবলের মানটা এখানে বসাবে, আদার্স যে ভ্যারিয়েবলের মানগুলো আছে সেগুলো নিয়ে কোনো কনসার্ন থাকবে না। তো এই জায়গায় এবার আমরা রান করি। রান করলে এখানে আমরা দিলাম আবার সেই 9, সেকেন্ড নাম্বার দিলাম 11। দেখেন এভারেজ নাম্বার কিন্তু 10, অর্থাৎ দুইটা সংখ্যার যে এভারেজ আছে সেটা কিন্তু আমাদের 10 বের হয়েছে। তো এই জায়গায় আমরা আরও বিভিন্ন ধরনের রাখতে পারি। 9 দুইটা, একটা অড একটা ইভেন নাম্বার দিয়ে দেখি। 9 8 ইজিক্যাল টু 8। একটু কনফিউশন আপনাদের যে কেন এখানে আসলে এভারেজ 8 দেখাচ্ছে, কারণ 9 আর 8 হয় 17, 17-র অর্ধেক করলে হয় 8.5। তাহলে কেন এখানে 8 দেখাচ্ছে? মূলত আমরা এখানে ইন্টিজারে নিয়েছি, আমরা ভ্যালুগুলার মানটা ইন্টিজারে নিয়েছি এবং রেজাল্টটাকেও ইন্টিজার নিয়েছি। তো যেহেতু ইন্টিজার সংখ্যা কোনো পয়েন্ট হতে পারে না, বা ডেসিমাল পয়েন্টের পরে কোনো সংখ্যা থাকতে পারবে না, সেই জন্য শুধুমাত্র 8 দেখিয়েছে, অর্থাৎ পয়েন্টের আগের অংশটুকু শুধুমাত্র দেখাবে। তো আমি চাইলে এটা ফ্লোটেও দেখাতে পারি, যেমন এই পর্যন্ত আমরা এখান থেকে এই এভারেজটাকে শুধুমাত্র ফ্লোটে আমরা রিপ্রেজেন্ট করলাম, অর্থাৎ ফ্লোটে ডিক্লেয়ার করলাম। ডিক্লেয়ার করার পরে এই জায়গায় যেহেতু প্রিন্ট এফের পরে আমরা এই এভারেজটা এখন ফ্লোট হয়ে গেছে, তাহলে ফ্লোটের জন্য আমার %f দিতে পারেন, %e দিতে পারেন, এইগুলা। তো দেওয়ার পরে এইবার আপনি এখান থেকে আবার রান করেন, দেখেন। সো 9 8 8.00। আসলে এই ক্ষেত্রে সবগুলো যদি আমরা ফ্লোটে নিই তাহলে আমাদের ভালো হবে। তো আমরা সবগুলো ফ্লোটে নিই, FLOAT ফ্লোট, সবগুলো যদি ফ্লোটে নিই তাহলে রেজাল্টে অ্যাকুরেট পাবো। 9 8 দেখেন এবার কিন্তু চলে আসছে আমার 8.5 কিন্তু আমার চলে আসছে। তো এই যে আমার অলরেডি আমি এভারেজের মান বের করলাম। আমরা চাইলে এখান থেকে একটা স্পেস নিউ লাইন একটা ক্রিয়েট করতে পারি, তার জন্য স্ল্যাশ দিয়ে n দিয়ে দিই, এখানে দেওয়ার পরে আবার রান করি, যে কোনো সংখ্যা দিই। আমি তো ছোটোখাটো সংখ্যা দিলাম, এবার একটু বড় সংখ্যা দিয়ে দেখি। তো বড় সংখ্যা দিলে 452 864, সরি 854। তো এই দিলাম, দেখেন এইটা করলে আমাদের রেজাল্ট আসে 653 653। 4 আর 2 6, তার অর্ধেক করলে 3 5, আর এখানে হচ্ছে 5 5 10, তার অর্ধেক করলে 5, আর 8 আর 4 12, তার অর্ধেক করলে 6। সো এই যে দেখেন 653 কিন্তু অ্যাকুরেট রেজাল্ট কিন্তু চলে আসছে। তো এইভাবে আপনি চাইলে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো এইভাবে কিন্তু ফ্লো চার্টের মাধ্যমে এবং অ্যালগোরিদমের মাধ্যমে কিন্তু রিপ্রেজেন্ট করে খুব সহজে সেই কাজগুলো কিন্তু করতে পারেন এখানে। তো এই পর্যায়ে আমরা আরও কয়েকটা ম্যাথমেটিক্যাল কিছু টার্মস দেখে নিই, কারণ আমাদের ম্যাথমেটিক্যাল যে অপারেশন, গাণিতিক অপারেশন আমরা পারফর্ম করব। তো গাণিতিক অপারেশনের মধ্যে আমাদের বিভিন্ন ধরনের অপারেটর আছে। এই যে অপারেটরগুলো দিয়ে আমরা বিভিন্ন ফাংশন পারফর্ম করি, যেমন এখানে প্লাস করলাম, তো আমি যেহেতু দুইটা নাম্বার দিয়েছি, এখন এই দুইটার মধ্যে মাইনাস করে দেখতে পারি আমরা যে কি রেজাল্টটা দেয়। ধরেন এখানে এভারেজ বের করলাম না, আমরা বের করছি সাম, তাহলে এখানে সাম, আর এখানেও হবে আমাদের সাম, অর্থাৎ এখানে দিলাম সাম, এখানে লিখলাম আমরা সাম। তো এর মাধ্যমে আমরা সামটা বের করলাম। এই সাম হচ্ছে আমাদের a প্লাস বি, এখানে a প্লাস বি। তো এই হলো আমাদের সাম। একইভাবে আমি ডিফারেন্স বের করলাম, ডিফারেন্স ইজ ইকাল টু a মাইনাস বি। তারপরে দেখেন সাম করলাম, ডিফারেন্স করলাম, তারপরে মাল্টিপ্লিকেশন করি, মাল্টি
আপনি চাইলে ফুল লিখতে পারেন অথবা নাও লিখতে পারেন। আপনাকে শুধুমাত্র গতদিন আমি যে নিয়মের কথা বলেছিলাম, শুধুমাত্র নিয়মগুলো যেন ঠিক থাকতে হবে, নিয়মগুলো ফলো করতে হবে জাস্ট। তো এটা আপনি করতে করতে আপনার প্র্যাকটিস হয়ে যাবে, এটা খুব বেশি কঠিন কিছু না, করতে করতে একসময় প্র্যাকটিস হয়ে যাবে। মাল্টিপ্লিকেশনের যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে এ মাল্টিপ্লাইড বাই বি, যেটাকে অ্যাস্টেরিক চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তারপরে ডিভিশন ডিআইভি ইজিক্যাল দ্বারা প্রকাশ করলাম, সেটা হচ্ছে এ ডিভাইডেড বাই ভি। আরেকটা অপারেটর আছে অ্যারিথমেটিক অপারেটর, সেটা হচ্ছে মডুল অপারেটর। আপনারা যেটাকে পার্সেন্টেজ নামে চেনেন, এটা হচ্ছে মডুল অপারেটর। তো সেটাকে আমি মড দ্বারা প্রকাশ করলাম, এই মড ইজিক্যাল টু এ মডুলো বি। তো এই চলে আসলো আমার মড অপারেটর। তো এরপর আমি এগুলোকে সিরিয়ালি প্রিন্ট করে দিই। তো খুব সহজে যে কাজটা করতে পারি আমরা সেটা হচ্ছে এই লাইনটাকে আমরা কপি করে নিচ্ছি। আপনারা চাইলে টাইপ করতে পারেন, যেহেতু একই লাইন আমাকে বারবার টাইপ করতে হবে সেই জন্য আমি এরকম করলাম। এরপর আমি শুধু মানগুলোকে এখান থেকে বসাই দিই, ডিফারেন্স, তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশন, তারপর হচ্ছে ডিভিশন, এই ডিভিশন, তারপর হচ্ছে মড, এই হলো আমার মড। তারপর এইভাবে সাম ইজ এত, তো সাম এইভাবে আমরা লিখলাম। তারপর হচ্ছে ডিফারেন্স, দুইটার যে পার্থক্য, অর্থাৎ একটা থেকে আরেকটা বাদ দিলে যে মানটা পাওয়া যাচ্ছে সে মানটা। তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশন, দ্য মাল্টিপ্লিকেশন রেজাল্ট ইজ, মাল্টিপ্লিকেশন রেজাল্ট ইজ, তারপর হচ্ছে ডিভিশন আর রিমাইন্ডার। অর্থাৎ মনে করেন আপনি 5কে 2 দ্বারা ভাগ করবেন, তো সিম্পলি চিন্তা করেন মডুল অপারেটর যে কাজটা করে, আমি এই মডুল অপারেটর নিয়ে কথা বলছি। মডুল অপারেটর যে কাজটা করবে, আপনি 5কে যদি 2 দ্বারা ভাগ করেন তাহলে ভাগফল পাবেন 2, কারণ 5-এর মধ্যে 2 2বার যায়, আর ভাগশেষ পাবেন 1। মডুল অপারেটর দিয়ে এই যে 1 আছে, এই 1টাকে আপনি বের করতে পারবেন এবং লিখতে পারবেন। তো আমরা এইটাই করব, যে 5কে আমরা 2 দ্বারা ডিভাইড করে দেখব। তো আমরা ফার্স্টে রান করি, দেখি। ও এই মানগুলো দেখেন, এখানে লাল চিহ্ন দ্বারা একটা ভুল ধরছে, আসলে কি ভুল ধরছে আমি বুঝতে পারছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। মনে করেন আপনি জানেন না, তো চলে আসবেন নিচে, এখানে দেখবেন যে এরোরে কি মিন করতেছে। এরোর DIFF আনডিক্লিয়ার্ড ফার্স্ট ইউজ ইন দ্য ফাংশন, হঠাৎ করে ফাংশনে ব্যবহার করছেন এবং কোথাও এখন আপনি ডিক্লেয়ার করেননি। এবং একইভাবে নিচে দেখেন মাল্টি আছে, তারপর হচ্ছে আপনার এল ভ্যালু রিকোয়ার্ড মড আছে, সবই আপনি এগুলো ডিক্লেয়ার করেননি। তো এই জায়গায় ফ্লোটের পরে আপনি সাম দেওয়ার পরে এই জায়গায় আপনাকে ভ্যালুগুলো ডিক্লেয়ার করতে হবে। ডিফারেন্স, তারপর হচ্ছে মাল্টি, তারপর হচ্ছে ডিভিশন, দেন মড, এই যে সবগুলাকে আপনি ডিক্লেয়ার করলেন। এবার আপনি রান করেন, দেখেন মড এখানে কি দেখাচ্ছে, ইনভ্যালিড অপারেন্টস টু বাইনারি পার্সেন্টেজ, মড ইজ ইকাল টু, আচ্ছা এটা হচ্ছে মডুলো হ্যাভ ফ্লোট অ্যান্ড ফ্লোট, অর্থাৎ দুইটা ফ্লোট নাম্বারের মধ্যে ও মড করতে পারছে না। আচ্ছা আমি জাস্ট মডটা আপনাকে পরে আলাদাভাবে দেখাচ্ছি, মডের অপারেশনটা দেখালেই হলো। আপাতত শুধু আমি এইটা দেখিয়ে তারপর ওই দুটাকে ইন্টিজার করে দিয়ে আবার সে দেখাবো এটা। তো আমি প্রথমে রান করছি, দেখেন আমরা তাহলে দেখতে পাবো 4টা, অর্থাৎ দুইটা নাম্বারের মধ্যে দুইটা নাম্বার ইনপুট দেব এবং দুইটা নাম্বার থেকে ডিফারেন্স সহ এভরিথিং বের করে দেবে সেটা। তো এখন আসি প্রথমে একটু বড় নাম্বার দিই, 56 ফার্স্ট নাম্বার, আর সেকেন্ড নাম্বার সাসেস ধরেন 5। তো যেটা পাচ্ছি আমরা দুইটা নাম্বারের সাম, এখানে পয়েন্টের পর আসলে অনেকগুলো শূন্য দেখাচ্ছে, আপনি চাইলে শূন্যগুলোকে এলিমিনেট করতে পারেন বা পয়েন্টের পর 2 ঘর রাখতে পারেন। আমি পয়েন্টের পর 2 ঘর রাখি, পার্সেন্টেজ 0.2, পার্সেন্টেজ 0.2, 0.2, এখানে আপনার 0.2, অতঃপর এই জায়গায় 0.2, 56 আর 5। দেখেন দশমিকের পর এখন কিন্তু 2 ঘর আছে, অর্থাৎ 2 ঘর নেওয়ার জন্য আমি এখানে 0.2 দিলাম, যাতে করে পয়েন্টের পরে 2 ঘর পর্যন্ত দেখতে পারো, অর্থাৎ পার্সেন্টেজ 0.2f। তো খেয়াল করে দেখেন ফার্স্ট নাম্বার যেটা দিয়েছি আমরা 56, সেকেন্ড নাম্বার দিয়েছি আমরা 5,
তো দুইটার যে সাম আছে সেটা হচ্ছে আমার 61, দুইটা যদি ডিফারেন্স করি তাহলে হচ্ছে 56 থেকে 5 বাদ দিলে হয় 51, আর যদি দুইটার মাল্টিপ্লিকেশন করি তাহলে তার রেজাল্ট আসছে 280, 530 শূন্য হাতে থাকলো 3, 5 5 25 আর 3 26 27 28, অর্থাৎ 280। তারপর ডিভিশন করলে এটাকে যদি আপনি ভাগ করেন তাহলে 5 56 মধ্যে হচ্ছে 11 বার যায়, তো 11 পয়েন্ট আর কি 2, এরকম আর কি ডিভিশন যেটা বের হয় সেটা বের হয়েছে। তো যদি মডুলো যদি আপনাকে করতে হয়, ধরেন আরেকটা মডুল অপারেটরের জন্য আমি একটা নিলাম ইন্টিজার এক্স কমা ওয়াই। তো এই জায়গায় ফার্স্টে ইন্টিজার এক্স কমা ওয়াই, এখানে আপনি বা আমরা এখানে এখন ইন্টিজার করে দিই যেহেতু অলরেডি দেখানো হয়েছে ইন্টিজার, আর এখানে ইন্টিজার। আমি এখন শুধুমাত্র মডটাকে আপনাদের দেখাবো, জাস্ট মডুলারটা কীভাবে আমরা বের করতে পারি সেটা, এগুলো দরকার নাই, দেন এটাও আর দরকার নাই। পার্সেন্টেজ ডি স্ল্যাশ এন, আচ্ছা এখানে হবে মড। আপনি নিচে থেকে সবসময় কমেন্ট পড়বেন যে কি ভুল আসছে, এখানে লাল যখনই আসবে তখনই বুঝতে পারবেন আপনি ভুল আসছে, এবং এখানে আপনি মড মানে কোন ভুল গেছে সেটা আপনি ইজিলি এখান থেকে পড়তে পারবেন এবং বুঝতে পারবেন, এবং সেই রিলেটেড পারফর্ম করতে হবে। তো 56 আর 5, দেখেন রিমাইন্ডার আসছে 1, অর্থাৎ 56কে 5 দ্বারা ভাগ করলে যেটা আসে সেটাই। তো আপনি চাইলে আবারও এটা ক্যালকুলেট করতে পারেন অন্য ধরনের, অন্য একটা ভ্যালু দিয়ে 5 দিলেন আর 3 দিলেন, তো 5 দিয়ে 3 দিলে দেখেন রিমাইন্ডার আসছে 1। তো এরপরে যেটা আছে আমরা যদি এ কে বি দ্বারা ভাগ করি, অর্থাৎ 10 দিলাম আর এখানে 4 দিলাম, আচ্ছা সামহাও একটা হয়তো প্রবলেম হয়েছে, যাক মডটা আপনি এইভাবে, এই দেখেন আসলে মডটা এখানে আমাদের শুধুমাত্র পার্সেন্টেজ করে দিতে হবে। এইবার আসি 10 আর 4, হাওয়ার এখানে কিছু একটা প্রবলেম হয়তো হয়েছে। তো মডটা যেটা করবে আপনার মডুলাসটা মূলত নির্ণয় করবে, যেটা রিমাইন্ডার আছে আপনার শুধু রিমাইন্ডারটা আপনি ফাইন্ড আউট করতে পারবেন। 4 3, এখানে সামো কোনো একটা গার্বেজ ভ্যালু আর কি কাজ করছে, পার্সেন্টেজ এফ যেটা গার্বেজ ভ্যালু, এই যে এখানে দেখেন এই জায়গাটায় ডি করে দিতে হবে, ডি যেহেতু আমরা ইন্টিজার টাইপে নিয়েছি, তো এই যে ইন্টিজার টাইপে পার্সেন্টেজ ডি করলাম, এরপর ডি করলাম, আবার তারপরে এখানে ডি করে, অর্থাৎ সবগুলো এখন পার্সেন্টেজ ডি আছে। আমরা আবার একটু টেস্ট করি, 10 4, দেখেন এবার কিন্তু 2 আসছে, অর্থাৎ আমাদের যদি কোথাও একটা প্রবলেম থেকে থাকে, ছোটোখাটো একটা প্রবলেম থেকে থাকে, সেটা কিন্তু আমরা কিন্তু আগে ডিটেক্ট করতে হবে। অর্থাৎ আমরা যখন এখানে এফ দিয়েছিলাম তখন আমাদের প্রবলেমগুলো কিন্তু দেখাচ্ছিল না যে কি প্রবলেমটা হচ্ছে রেজাল্টে, কিন্তু আসলে কিন্তু আমাদের রেজাল্ট কিন্তু গার্বেজ ভ্যালু দিচ্ছিল, অর্থাৎ আমার রেজাল্ট কিছু ট্রাঙ্কেট হয়ে যাচ্ছিল। তো এই ধরনের সমস্যাগুলোর জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, যাতে করে আপনি বুঝতে পারেন এবং প্রবলেমটাকে ধীরে ধীরে রিয়েলাইজ করেন যে প্রবলেমে কোথায় সমস্যা হচ্ছে, একটু খুঁজতে হবে। এটার নামই হচ্ছে ডিবাগিং, অর্থাৎ প্রোগ্রামের ভুল বের করা। তো এইটা নিয়ে আবার পরবর্তীতে আরেকদিন আমি কথা বলবো যে ডিবাগিংগুলো আসলে কিভাবে কাজ করছে, ডিবাগিং বলতে কি বোঝায় বা এগুলা কিভাবে কাজ করে, এগুলো আসলে মজার বিষয়। তো প্রোগ্রামে এইভাবে আপনাকে প্রতিনিয়ত প্রোগ্রামের ভুলগুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে এবং সেই রিলেটেড কাজ করতে হবে। যখন আপনার প্রোগ্রাম একমাত্র 100% কনফার্ম হবে তখন কিন্তু আপনি রেজাল্ট পাবেন। দেখেন আমি আরও দিয়েছিলাম, 5 দিয়েছিলাম, তারপর 2 দিয়েছিলাম, তাহলে 1, তারপর হচ্ছে 5 আর 3 দেবো আমরা, তাহলে রিমাইন্ডার আসবে কত, 5কে 3 দ্বারা ভাগ করলে হবে 3 একবার যাবে, আর রিমাইন্ডার পাবো আমরা 2, তাহলে 5 আর 3 রিমাইন্ডার পেলাম আমরা 2। তো এখন দেখেন আমার প্রোগ্রাম যখন 100% কনফার্ম তখন কিন্তু আমার ইজিলি কিন্তু আমি সেখান থেকে রেজাল্টগুলো প্রপারলি পাচ্ছি। তো এইভাবে আপনাকে ডে বাই ডে প্র্যাকটিস করতে হবে। তো আজকে আমরা ফার্স্টে শিখলাম অ্যারিথমেটিক অপারেটর, জাস্ট ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করার জন্য। নেক্সট ডেতে আমরা দেখব রিলেশনাল অপারেটর, রিলেশনাল অপারেটরের সাথে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর দেখব। তারপরে দেখব আমরা লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটরের মধ্যে আছে ধরেন রিলেশনাল অপারেটর, রিলেশনাল অপারেটরদের যে কাজগুলো করা হয় আমি একটু আপনাদেরকে জিস্ট বলি। রিলেশনাল অপারেটর দিয়ে মূলত
আমরা যে কাজটা করে থাকি যে দুইটি সংখ্যা সমান কিনা সেটা চেক করে থাকি, অর্থাৎ সংখ্যা দুটির মধ্যে সম্পর্কটা চেক করছি, তারপর একটা একটা থেকে বড় কিনা ছোট কিনা এইগুলা। আর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দিয়ে মনে করেন যে এগুলা ভ্যালু ইনক্রিমেন্ট করা, ডিক্রিমেন্ট করা, লজিক্যাল অপারেটর দিয়ে অ্যান্ড, অর, নট এই ধরনের আমরা সম্পর্ক বোঝাই। তো নেক্সট ডে আমরা দেখবো যে কীভাবে বাকি অপারেটরগুলো কাজ করে। তো আমাদের ভিডিওটি পুনরায় পেতে আপনারা ভিজিট করুন জাতীয় দক্ষতা বাতায়ন www.skills.gov.bd তে, অথবা দক্ষতা বাতায়নের ফেসবুক পেজে www.facebook.com/skills.gov.bd। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।